to our Philo Academics channel. তোমাদের আজকে যে টপিকটার উপরে আলোচনা করা হবে সেটা হচ্ছে লার্নিং থিওরিজ। তো প্রথমত বলে রাখা দরকার যে লার্নিং থিওরি আমরা কেন পড়বো বা এখন আমরা এই চ্যানেলে এই কন্টেন্টটার উপর লেকচার কেন আনলাম। লার্নিং থিওরি সংক্রান্ত আলোচনা তোমরা সামনেই এসএসসি সবাই জানো, যারা এসএসসির অ্যাসপিরেন্টস আছো, যারা ফিলোসফি সাবজেক্টের পরীক্ষার্থী আছো তারা জানো যে আমাদের ফিলোসফি সাবজেক্টের মধ্যে সাইকোলজির যে পোর্শন আছে সেখানে আমাদের লার্নিং থিওরি সংক্রান্ত আলোচনা গুলো পড়তে হয়। এবং এসএসসি ছাড়াও আমাদের ইউজিসি নেট পেপার 1 এর যারা ইউজিসি নেটের পরীক্ষার্থী আছো, ইউজিসি নেট পেপার 1 এ আমাদের টিচিং অ্যাপটিটিউড বলে যে ইউনিট আছে সেই ইউনিটেও কিন্তু আমাদের লার্নিং থিওরি গুলো থেকে প্রশ্ন আসে। ওকে, তো প্রথমত বলে রাখা দরকার যে লার্নিং থিওরিটা আমরা যখন সাইকোলজির পার্সপেক্টিভে পড়ছি, যে সাইকোলজি যেহেতু আমি এর আগে আলাদা করে কোনো ক্লাস নিইনি, তাই দু একটা কথা প্রথমত সাইকোলজি সংক্রান্ত বলে দেন আমি লার্নিং থিওরির যে লেকচার সেটা শুরু করব। তো সাইকোলজি শব্দটা আমরা সবাই জানি যে সাইকোলজি বলতে বোঝায় মনোবিদ্যা, এবং সাইকি এবং লোগোস থেকে সাইকোলজি টার্মটা এসছে, যেখানে সাইকি বলতে আত্মার কথা বা সোলের কথা বলা হচ্ছে। তো সাইকোলজি বলতে আত্মার বিদ্যা, আত্মা সংক্রান্ত বিদ্যা, এরকম নানা ধরনের কথা বলা হয়, বা মনের বিদ্যা বা আচরণের বিদ্যা। কেউ কেউ আচরণের বিদ্যা বলছেন, কেউ কেউ আচরণ এবং মানসিক প্রক্রিয়ার বিদ্যা বলছেন। এবং তোমরা যদি দেখো যে বিভিন্ন মনোবিদরা সাইকোলজিকে বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন, তার মধ্যে বিএফ স্কিনারের কথা যদি তোমরা দেখো তাহলে দেখবে যে মনোবিদ্যা হচ্ছে, উনি বলছেন যে আচরণ এবং অভিজ্ঞতার বিজ্ঞান। ঠিক আছে, এবং সাইকোলজি সংক্রান্ত ভিডিও আমরা আরো দেওয়ার চেষ্টা করব। বাকি সাইকোলজির পোর্শন থেকে যে যে ভিডিওগুলো মানে যে পোর্শনগুলো আমাদের আছে বা পড়তে হবে সেই সংক্রান্ত, যেরকম মনোবিজ্ঞানের পদ্ধতি কি, এই সংক্রান্ত যে সংবেদন, প্রত্যক্ষণ, বুদ্ধি, গেস্টাল্ট থিওরি, এই সংক্রান্ত ছোট ছোট ভিডিও এই চ্যানেলে দেওয়া হবে। আশা করি তোমরা উপকৃত হবে। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকনটাকে প্রেস করে রেখো। তো আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লার্নিং থিওরি। প্রথমত লার্নিং থিওরি পড়তে গিয়ে আমাদের জানা দরকার যে শিখনটা কি, বা শিখন বলতে আমরা কাকে বুঝছি। তো দেখো যে এখানে যেটা দেওয়া আছে যে অতীত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রতিক্রিয়ার মধ্যে পরিবর্তন আনাই হচ্ছে শিখন। সাধারণ ভাষায় আমরা যদি বলতে যাই যে শিখন হচ্ছে আচরণ বা দক্ষতার মধ্যে একটা পরিবর্তন আনা, এবং এই যে পরিবর্তন আনার কথা আমরা বলছি সেটা কিন্তু কোনো একটা দিকের পরিবর্তন নয়, এটা আমাদের ওভারঅল যে চেঞ্জ, যে বৌদ্ধিক বলো, সামাজিক বলো, বাক্যবিক বলো, সব দিক থেকেই পরিবর্তনের কথা কিন্তু শিখনে বলা হয়। এবং শিখন হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস, এবং সবসময় সেটা কোনো গোল ওরিয়েন্টেড বা লক্ষ্য অভিমুখী হবে। ঠিক আছে, এবং এই যে শিখনের যে শ্রেণীবিভাগ বা শিখনের যে থিওরিগুলো আমরা যদি দেখি তাহলে আমরা কিন্তু সেখানে বিভিন্ন ভাগ পাই, এবং তারও আগেই শিখনকে কিছু জিনিস বা কিছু উপাদান প্রভাবিত করে, সেগুলো আমরা জেনে রাখি নামগুলো, এবং সেগুলো পরের লেকচারে আমরা এই সংক্রান্ত ভিডিও দেওয়ার চেষ্টা করব। সেগুলো কি কি? শিখনকে যে উপাদানগুলো প্রভাবিত করে, যেটা সংবেদন, প্রত্যক্ষণ বলো, মনোযোগ বলো, আগ্রহ, স্মৃতি, বিস্মৃতি, এগুলো। এবং শিখনের যদি আমরা ডিফারেন্ট যে থিওরি গুলো আছে, ডিফারেন্ট যে লার্নিং থিওরি গুলো আছে সেগুলোর দিকে যদি তাকাই তাহলে দেখতে পাবো যে সেখানে বিহেভিয়ারিস্টিক লার্নিং থিওরি আছে,
কগনিটিভ লার্নিং থিওরি আছে, কনস্ট্রাকটিভিজম, সোশ্যাল কনস্ট্রাকটিভিজম থিওরি আছে, সোশ্যাল কগনিটিভ থিওরি আছে, হিউম্যানিস্টিক থিওরি, ভিউ পয়েন্ট অফ লার্নিং আছে, বিভিন্ন ধরনের লার্নিং থিওরি সেখানে আছে। এবং এগুলো সবকটাই কিন্তু আমাদের ইউজিসি নেট পেপার 1 এর টিচিং অ্যাপটিটিউডের পোর্শনে পড়তে হয় এবং এগুলো থেকে কিন্তু ইদানিং প্রশ্ন আসে। এবং এসএসসির ফিলোসফি সিলেবাস ওরিয়েন্টেড যদি আমরা দেখি, ফিলোসফির যে সাইকোলজির যে পোর্শন আছে ফিলোসফি বিষয়ের মধ্যে, সেখানে কিন্তু আমাদের একদম মেনশন করে দেওয়া আছে যে কি কি পড়তে হবে। এবং সেইখানে যেগুলো আমাদের পড়তে হয়, যে থর্নডাইকের লার্নিং থিওরি, প্যাভলভের কন্ডিশনিং, এই জায়গাগুলো আমাদের পড়তে হয়। তো আমরা আজকে যে পোর্শনটা আলোচনা করব মূলত সেটা হচ্ছে কি না, বিহেভিয়ারিস্টিক লার্নিং থিওরি। তো এই বিহেভিয়ারিস্টিক লার্নিং যে থিওরি রয়েছে, সেটা প্রথমত আমরা জানবো যে বিহেভিয়ারিস্টিক লার্নিং থিওরি কাকে বলছে বা কাকে বলা হয়। তো এই আচরণবাদী যারা, তারা কি করছেন, তারা বলছেন এই আচরণবাদের মধ্যে যে শিখনটা হয় বা আচরণের মাধ্যমে বা আচরণবাদী যে শিখন, সেটা কিছুই না, সেটা হচ্ছে যে আমরা যে অভিজ্ঞতাগুলো পাচ্ছি, অভিজ্ঞতার গুলোর দ্বারা আমাদের আচরণের মধ্যে আমরা একটা পরিবর্তন আনছি। এটাই হচ্ছে বিহেভিয়ারিস্টিক লার্নিং থিওরি বা আচরণবাদের মূল কথা। ঠিক আছে, মানে প্রাণী যে অভিজ্ঞতা অর্জন করছে পরিবেশ থেকে বা উদ্দীপনার দ্বারা, সেটাকে কাজে লাগিয়ে নতুন কিছুকে সে আয়ত্ত করছে, এবং আয়ত্ত করছে মানে সে সেখানে শিখছে। ঠিক আছে, এবং এই যে আচরণবাদী যে শিখন, তার মধ্যে আমাদের প্রথমত যার মানে মূল যে টপিকটা আমাদের পড়তে হয় সেটা হচ্ছে কি না, থর্নডাইকের ট্রায়াল অ্যান্ড এরর থিওরি। তো মূলত আমাদের প্রথমত জেনে রাখতে হবে যে থর্নডাইক এখানে কি করছেন। থর্নডাইক শিখন বলতে এটাই বলছেন যে শিখনকে উনি বলছেন উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে একটা সংযোগ স্থাপন হচ্ছে, এই স্টিমিউলাস এবং রেসপন্স। তো উনি বলছেন যে লার্নিং ইজ আ ফরমেশন অফ বন্ড বিটুইন স্টিমিউলাস অ্যান্ড রেসপন্স। ওকে, এবং এই লার্নিং থিওরিটা উনি দিচ্ছেন যে এডওয়ার্ড থর্নডাইক, ওনার পুরো নাম, 1905 দিচ্ছেন। তো এখানে থর্নডাইক যখন তার শিখন তত্ত্বের কথা আলোচনা করছেন, উনি বলছেন যে কোনো একটা নির্দিষ্ট উদ্দীপকের সঙ্গে আমাদের নির্দিষ্ট যে প্রতিক্রিয়া, তার যে সংযোগ স্থাপন হয়, যেটা একটু আগেও বললাম যে সংযোগ স্থাপনের যে প্রক্রিয়া, এটাকে এই সংযোগ স্থাপনটা বলতে গিয়ে উনি বলছেন যে সংযোগ স্থাপনটা আমাদের কিন্তু একেবারেই হয়ে যায় না। কোনো একটা উদ্দীপকের সঙ্গে কোনো একটা প্রতিক্রিয়ার সংযোগ স্থাপন কিন্তু একবারে হয় না, সেটা বারবার করতে করতে প্রচেষ্টা এবং ভুল সংশোধনের মাধ্যমে এই সংযোগ স্থাপন হয় এবং অর্থাৎ শিখন হয়। ঠিক আছে, তার জন্য কিন্তু ওনার থিওরিটাকে কি বলা হচ্ছে, যে ট্রায়াল অ্যান্ড এরর থিওরি বা ট্রায়াল অ্যান্ড এরর লার্নিং থিওরি। ওকে, তো এখানে আমরা যারা পড়েছি তারা হয়তো জানবো যে উনি কি করছেন, উনি একটা বিড়ালের ওপরে, প্রাণীর ওপরে এক্সপেরিমেন্ট করেছিলেন এবং সেখান থেকে ওনার যে শিখন তত্ত্ব সংক্রান্ত কিছু সূত্র আমরা পাই। সেই সূত্রগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে নামগুলো মনে রাখা খুব ইম্পর্টেন্ট। কেন, এখান থেকে এভাবে প্রশ্ন আসে বা আসতে পারে যে থর্নডাইকের শিখনের মুখ্য সূত্র কোনগুলো দিয়ে দেবে, এর মধ্যে থেকে মুখ্য সূত্র কোনগুলো সেগুলো বার করতে হবে, এবং থর্নডাইকের শিখনের গৌণ সূত্রগুলো কি কি সেগুলো আমাদের নামগুলো জেনে রাখতে হবে। এবং শুধু নাম জানলেই হবে না, যে মুখ্য সূত্র কোনগুলোর সাথে, ধরো যেরকম ল অফ এফেক্ট বা ফললাভের সূত্র, এই ফললাভের সূত্র আমরা কাকে বলছি তার সংজ্ঞাটাও আমাদের জেনে রাখতে হবে। না হলে কিন্তু ধরো কোনো একটা স্টেটমেন্ট তুলে আমাদের প্রশ্ন দিয়ে দিলে বলতে পারে যেটা কোন সূত্রের সঙ্গে যাচ্ছে বা এই সংজ্ঞাটা কোন সূত্রের ক্ষেত্রে প্রযোজ্য, তাহলে কিন্তু আমরা তার অ্যান্সার করতে পারবো না। প্রথমত পরীক্ষাটা আমি একটু শর্টে বলে নিই,
যে উনি কি করেছিলেন, উনি একটা বেড়ালের ওপরে পরীক্ষা করেছিলেন। বিড়ালের উপরে পরীক্ষা করেছিলেন, কি করেছিলেন, বেড়ালটাকে একটা খাঁচার মধ্যে রেখে তার কিছুটা দূরত্বে খাবার রেখে দিয়েছিলেন, ঠিক আছে, এবং এতটা দূরত্বে রেখেছিলেন যে বেড়ালটা যদি চেষ্টা করে তাহলে সে কিন্তু সে খাবারটা নাগালটা পেতে পারবে। তো প্রথমে দেখো ফটোতে মানে পিকচারেই তোমরা দেখতে পাবে যে প্রথমত বেড়ালটা কি করে, যে বারবার চেষ্টা করতে থাকে খাঁচার ছিটকিনিটা খুলে তার খাবারটাকে নেওয়ার, কিন্তু সে প্রথমে পারে না। তারপর চেষ্টা করতে করতে হঠাৎ করে সে খাবারের কিন্তু নাগালটা পেয়ে যায় ছিটকিনিটা খুলে। এবং থর্নডাইক এটাকে দেখিয়েছেন যে এই প্রথম দিনে কিন্তু সে যতটা তার টাইম লেগেছিল, যতটা সময় তার লেগেছিল, দ্বিতীয় দিন কিন্তু ওই একইভাবে তাকে খাঁচার মধ্যে আটকে রাখা হয় এবং সে খাবারটা সংগ্রহ করে বারবার চেষ্টা করে, এবং তৃতীয় দিনেও তাই করে। তো থর্নডাইক দেখিয়েছেন প্রথম দিনের থেকে তৃতীয় দিনে যখন সে করছে তার সময়টা কিন্তু কম লাগছে। ধরো প্রথম দিনে যদি তার 10 মিনিট লেগে থাকে, তাহলে তৃতীয় দিনে কিন্তু সেটা গিয়ে তার কিছু সেকেন্ড লাগছে বা খুব অল্প মিনিট লাগছে। তো উনি এখানে এটাই দেখাতে চেয়েছেন যে বারবার প্রচেষ্টা বা বারবার চেষ্টার দ্বারা ভুল প্রচেষ্টাকে বাদ দিয়ে ঠিক প্রচেষ্টাকে তাড়াতাড়ি গ্রহণ, মানে ঠিক প্রচেষ্টার দ্বারা শিখনকে সে রপ্ত করছে। এবং এই যে শিখন প্রক্রিয়ার কথা এখানে বলা হচ্ছে, এটা হচ্ছে একটা যান্ত্রিক প্রক্রিয়া। এই যে ছোট ছোট যে জায়গাগুলো বলছি, যে থর্নডাইক শিখন বলতে কি বুঝিয়েছেন, প্রথমত এটা একটা ইম্পর্টেন্ট জায়গা আমাদের। থর্নডাইকের শিখন প্রক্রিয়াকে আমরা কি নামে জানছি, এটা একটা আমাদের ইম্পর্টেন্ট জায়গা। থর্নডাইকের শিখন প্রক্রিয়া কোন লার্নিং থিওরির মধ্যে আমাদের পড়ছে, আমি বললাম যে ডিফারেন্ট লার্নিং থিওরিজ আমাদের পড়তে হয়, বা আমরা সাইকোলজি যখন পড়বো তখন আমরা দেখবো যে সেখানে ডিফারেন্ট লার্নিং থিওরিজ রয়েছে। বিহেভিয়ারিস্টিক লার্নিং থিওরি, কগনিটিভ লার্নিং থিওরি, সোশ্যাল কনস্ট্রাকটিভিজম লার্নিং থিওরি বা সমাজ নির্মিতিবাদ যেটাকে আমরা বলছি, বা হিউম্যানিস্টিক ভিউ। তো থর্নডাইকের থিওরিটা কার মধ্যে পড়ছে না, বিহেভিয়ারিস্টিক লার্নিং থিওরির মধ্যে পড়ছে, মানে আচরণবাদী শিখন তত্ত্বের মধ্যে পড়ছে। এই যে ছোট ছোট জায়গাগুলো, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এগুলো থেকেও কিন্তু প্রশ্ন আসে। এই জায়গাগুলো তোমরা একটু নোট ডাউন করবে। এবার তাহলে এই প্রক্রিয়াটার কথা উনি দেখিয়েছেন যে বেড়ালটাকে বারবার বিড়ালটা কি করছে, যে প্রচেষ্টা এবং ভুলের দ্বারা সে শিখনটা আয়ত্ত করতে পারছে। এবং এই যে বিভিন্ন ধরনের পরীক্ষা, এখান থেকে থর্নডাইক কিছু সূত্রের কথা বলছেন, সেগুলো আমরা একটু জেনে নেব। দেখো থর্নডাইকের মুখ্য সূত্র যেগুলো রয়েছে সেগুলো আমরা কি কি পাচ্ছি না, অনুশীলনের সূত্র, সেখানে আমরা 3টে সূত্র পাই। যদি আমরা মুখ্য সূত্রের কথা বলি সেখানে আমরা 3টে সূত্র পাই, যেটা হচ্ছে ল অফ এফেক্ট, ল অফ এক্সারসাইজ এবং ল অফ রেডিনেস, মানে ফললাভের সূত্র, অনুশীলনের সূত্র এবং আমাদের প্রস্তুতির সূত্র। এবং অনুশীলনের সূত্রের মধ্যে আমরা দুটো ভাগ পাই, যেটা হচ্ছে ল অফ ইউজ এবং ডিসইউজ, মানে ব্যবহারের সূত্র এবং অব্যবহারের সূত্র। তাহলে ল অফ এক্সারসাইজটা কি বা অনুশীলনের সূত্রটা কি না, এই যে উদ্দীপক এবং তার যে প্রতিক্রিয়ার মধ্যে যে সংযোগ স্থাপন হচ্ছে সেটাকে মানে অনুশীলন করা, যত অনুশীলন করবে বা যত বারবার করবে, অনুশীলন বলতে এখানে বারবার করার কথা বলা হয়েছে, তত কিন্তু তার যে সংযোগ স্থাপনটা সেটা বেশি দৃঢ় হবে। মানে দেখো এখানে ওই জন্য দুটো ভাগের কথা বলা হয়েছে, যে ইউজ এবং ডিসইউজ। যদি এই উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে যে স্টিমিউলাস এবং রেসপন্স, এর মধ্যে যদি অনুশীলনটা মানে বারবার না হয়, তাহলে কিন্তু সেটা একটা পর্যায়ে গিয়ে নষ্ট হয়ে যায়। তার জন্য এখানে ব্যবহারের সূত্র এবং অব্যবহারের সূত্রের কথা দুটো বলা হয়েছে। তারপরে থর্নডাইকের যে আরেকটা মুখ্য সূত্র আছে সেটা কি না, ফললাভের সূত্র। এই ফললাভের সূত্রটা কি, এই যে উদ্দীপক এবং প্রতিক্রিয়া বা স্টিমিউলাস এবং রেসপন্সের মধ্যে যে সংযোজন, সেটা যদি তৃপ্তিদায়ক হয়
তাহলে কিন্তু সংযোজনটা দৃঢ় হয়। এখানে তৃপ্তিদায়ক মানে আমরা কি বুঝতে পারি? এই যে দেখো বেড়ালটাকে যখন কি করা হচ্ছে না, বেড়ালটা ধরো খাবারের নাগালটা পাচ্ছে না, যদি না পায়, সে যদি না পেত তাহলে কিন্তু তার কাছে অতটা তৃপ্তিদায়ক হতো না, বা খাবার আছে সেটাকে সে পেতে চাইছে এবং সেই যে চেষ্টা করার পর, বারবার চেষ্টা করার পর সেটা কিন্তু সে তার নাগালটাও পাচ্ছে। এটা যদি না হতো তাহলে কিন্তু তার কাছে জিনিসটা অতটা তৃপ্তিদায়ক হতো না, অতৃপ্তিদায়ক হতো। এটাকেই বলা হচ্ছে যে ফললাভের সূত্র। এবং অতৃপ্তিদায়ক যদি হতো তাহলে কিন্তু সংযোজনটা দুর্বল হয়ে যেত। তারপরটা কি? তারপরেরটা হচ্ছে যে প্রস্তুতির সূত্র। তাহলে ল অফ রেডিনেস। ঠিক আছে, প্রস্তুতির সূত্রটা কি না, কোনো উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে যখন আমাদের সংযোগ স্থাপনটা হয়, এই সংযোগ স্থাপনের জন্য কিন্তু আমাদের দৈহিক এবং মানসিক একটা প্রস্তুতি থাকার প্রয়োজন। ঠিক আছে, মানে ধরো এই বেড়ালটার উদাহরণটা তো থর্নডাইক দিয়েছেন। আমরা যদি কোনো স্টুডেন্টের দিক থেকেও দেখতে চাই, যে ধরো তাকে মানে কোনো একটা ছাত্রছাত্রীকে কি করা হচ্ছে, যে তাকে ধরো তার হয়তো এখন হিস্ট্রি পড়ার মন নেই, তো তাকে কি করা হচ্ছে, জোর করে তাকে, তার হয়তো এখন কম্পিউটারের ক্লাস করার ইচ্ছে হচ্ছে বা অন্য কোনো সাবজেক্ট পড়ার ইচ্ছা হচ্ছে, তো বাড়ির লোক বা তার গার্জেন বা তার মা যদি তাকে কি করে, যে বলে যে তাকে তোমাকে এখন ইতিহাসটাই পড়তে হবে এবং এই ইতিহাস পড়াটাই তোমাকে এখন মুখস্থ করে দিতে হবে, তাহলে কিন্তু দেখা যেতে পারে যে তার মানে পড়ার যে ব্যাপারটা, মানে সেটা কিন্তু অতটা ফলপ্রসূ হবে না। মানে তাকে মোট কথা রেডি থাকতে হবে, দৈহিক এবং মানসিক ভাবে তাকে রেডি থাকতে হবে, তবেই কিন্তু শিক্ষণটা তার ফলপ্রসূ হবে। ওকে, তাহলে এখানে আমরা থর্নডাইকের যে মুখ্য সূত্রগুলো পেলাম, যে ল অফ এফেক্ট, ল অফ এক্সারসাইজ এবং ল অফ রেডিনেস, এগুলোর মূল বিষয়টা আমরা জানলাম এবং এর নামগুলো আমরা মনে রাখবো। এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে এবং তোমাদের স্টেটমেন্টগুলো প্রশ্ন দিয়ে দিতে পারে এবং তোমাদের চারটে কি পাঁচটা অপশন দিয়ে বলতে পারে যে এটা কোন সূত্রের সঙ্গে যাচ্ছে। তখন কিন্তু কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তাহলে কোন সূত্রের সাথে কোন স্টেটমেন্টটা যাচ্ছে সেটা কিন্তু তোমরা বলতে পারবে না। এবার আমরা চলে আসবো যে দেখে নেব যে এর গৌণ সূত্রগুলো কি কি। চলো তাহলে থর্নডাইকের যে গৌণ সূত্রগুলো কি কি, নামগুলো আমরা জানবো এবং এর সাথেও 1-2 লাইন করে আমরা এর বিষয়গুলো ছোট করে জেনে নেব যে এটা কি বলা হচ্ছে। যে এখানেও দেখো যে মানে তার মানসিক অবস্থা বা মানসিক প্রস্তুতির সূত্র বা অবস্থার সূত্র যেটাই বলো না কেন দিতে পারে। তারপরে উদ্দীপকের প্রতি বহুমুখী প্রতিক্রিয়া সম্বন্ধীয় সূত্র, ঠিক আছে, এবং তার আংশিক প্রতিক্রিয়া সূত্র, অনুষঙ্গমূলক সঞ্চালনের সূত্র। এই যে 5টা সূত্র রয়েছে, এই সূত্রগুলো কিন্তু আমরা কি জানলাম, যে এই 5টা সূত্র হচ্ছে আমাদের থর্নডাইকের যে শিখন তার কিন্তু গৌণ সূত্র হিসাবে আমরা জানি এবং এগুলোর নামও তোমাদের কিন্তু মনে রাখতে হবে বা মুখস্থ রাখতে হবে। মানে এটাও বলা হচ্ছে যে শিখনের জন্য তার মানসিক প্রস্তুতি দরকার। তারপরে হচ্ছে যে আমরা যদি আংশিক প্রতিক্রিয়ার সূত্র দেখি, মানে এখানে এটাই বলা হয় যে পার্শিয়াল অ্যাক্টিভিটির কথা, যে সমগ্র যে অংশ সেটাকে যদি আমরা ছোট ছোট করে ভাগ করে নিই তাহলে প্রতিটি অংশের যে বিশেষ প্রতিক্রিয়া করেই আমরা শিখনটা লাভ করতে পারি। এবং এই যে পয়েন্টগুলো আছে এখানে তোমরা জাস্ট একটু 2-1 কথা জেনে রাখবে তাহলেই হবে, এগুলো অতটা ডিটেলে আসে না, কিন্তু তাও নামগুলো এবং 1-2 লাইন করে জেনে রাখবে যে কি বলতে চাওয়া হচ্ছে। আর অনুষঙ্গমূলক সঞ্চালনের যে সূত্রটা আছে এটা তোমরা যখন প্যাভলভের অনুবর্তন একটু বাদেই আমি বলবো তার সঙ্গে মিল আছে দেখতে পাবে। তাহলে মুখ্য সূত্রগুলো আমি বলে দিয়েছি, নামগুলো এবং তার যে সংজ্ঞাগুলো বলেছি, এবং গৌণ সূত্রের যে 5টা গৌণ সূত্র আমরা এটুকু মনে রাখবো, এটুকু মনে রাখলেই আমাদের হবে। এরপরে আমাদের শিখন সংক্রান্ত যে থিওরি বা বিহেভিয়ারিস্টিক লার্নিং থিওরির মধ্যে পড়ছে কার থিওরি, থর্নডাইক আমরা জানলাম। এরপরে হচ্ছে যে প্যাভলভের যে কন্ডিশনিং অফ প্যাভলভ বা ক্লাসিক্যাল কন্ডিশনিং যে থিওরি, সেই থিওরিটা সম্পর্কে আমরা জানবো।
ক্লাসিক্যাল কন্ডিশনিং যে থিওরিটা রয়েছে, যে দেখো এখানে আমরা একটা টার্ম সম্পর্কে পড়বো যেটা হচ্ছে যে কন্ডিশনিং, যে অনুবর্তন। ওকে, তো অনুবর্তনটা কি সেটা আমাদের প্রথমে জানতে হবে। তো অনুবর্তনটা কিছুই না, অনুবর্তন হচ্ছে এমন একটা শিখন প্রক্রিয়া যেখানে কি হয় না, পরিবেশ থেকে আমরা কোনো উদ্দীপক পাই এবং তার দ্বারা আমরা প্রাণীর যে আচরণ সেটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। ওকে, এই অনুবর্তনটাকে আমরা দুই ভাগে ভাগ করছি। আমরা যদি দেখি তাহলে দুটো ভাগে আমরা পাবো। একটা হচ্ছে যে প্রাচীন অনুবর্তন, যেটাকে আমরা প্যাভলভের যে থিওরি সেটাকে সেই নামে জানছি। আরেকটা হচ্ছে যে স্কিনারের যে অনুবর্তন প্রক্রিয়া, সেটা হচ্ছে যে অপারেন্ট বা অপারেন্ট বিহেভিয়ার হিসাবেও সেটাকে আমরা জানি, সেটাকে স্কিনারের থিওরি হিসাবেও আমরা জানি। কন্ডিশনিং অফ স্কিনার যেটা অপারেন্ট, আর কন্ডিশনিং অফ প্যাভলভের তাকে আমরা কিন্তু রেসপন্ডেন্ট বিহেভিয়ার হিসাবে জানি। তাহলে আমরা যদি শর্টে মনে রাখতে চাই, তোমাদের যদিও স্কিনারের পোর্শনটা সিলেবাসে মেনশন নেই, তা সত্ত্বেও কিন্তু বিহেভিয়ারিস্টিক লার্নিং থিওরি যখন তোমরা পড়ছো তখন তোমাদের এটুকু জেনে রাখাটা দরকার যে এর মধ্যে থর্নডাইক পড়ছেন, প্যাভলভের কন্ডিশনিং পড়ছে এবং স্কিনারের কন্ডিশনিং পড়ছে। তো আমরা অনেক সময় এটা আমাদের গুলিয়ে যেতে পারে যে অপারেন্ট কন্ডিশনিংটা স্কিনার এবং প্যাভলভেরটাকে আমরা বলছি যে রেসপন্ডেন্ট বিহেভিয়ার সেখানে যুক্ত থাকছে বা কন্ডিশনিং অফ প্যাভলভ। তো প্যাভলভের সাথে আমরা মনে রাখবো যে আর প্যাভলভেরটাকে আমরা কি বলছি, যে রেসপন্ডেন্ট বিহেভিয়ার। আর অপারেন্ট কন্ডিশনিং যেটা রয়েছে বা অপারেন্ট বিহেভিয়ার যেটাকে রয়েছে সেটাকে আমরা মনে রাখবো কার সাথে, না স্কিনারের সাথে। যদিও এই থিওরিটা তোমাদের ডিটেলে আলাদা করে সিলেবাসে নেই, তা সত্ত্বেও নামটা জেনে রাখা দরকার এবং এইভাবে শর্টে আমরা মনে রাখার চেষ্টা করবো। একদম ডাইরেক্ট যদি প্রশ্ন দেয় তাহলে এইভাবে প্রশ্ন দিতে পারে, এছাড়া থিওরি রিলেটেড প্রশ্নটাই মনে হয় দেবে এবং সেই জায়গাগুলোর জন্য থিওরিটা জেনে রাখা দরকার। তো যাই হোক, যে কন্ডিশনিং অফ স্কিনারটা যখন কন্ডিশনিং অফ প্যাভলভ যখন আমরা পড়বো তখন আমাদের দেখো এখানে ইংলিশে যেটা বলছিলাম যে ইউজিসি নেটের যারা স্টুডেন্ট থাকবে তাদের তো ইংলিশেই দেখতে হয়, তার জন্য এখানে ইংলিশে দু এক কথা দেওয়া আছে। যে দেখো, ক্লাসিক্যাল কন্ডিশনিং রেফার্স টু লার্নিং দ্যাট অকার্স when a natural stimulus becomes associated with a stimulus that naturally produces a behavior. After the association is learned, the previously neutral stimulus is sufficient to produce the behavior. মানেটা কি, মানেটা আমরা পিকচারের দ্বারা বুঝবো। এবং এখানে যে টার্মগুলো দেখো, থিওরি তো তোমরা বইতেও পাবে, অনেক জায়গাতেই পাবে, কিন্তু এই টপিকে আমার মনে হয় যেটা ইম্পর্টেন্ট এবং যে জায়গাগুলো থেকে আমাদের প্রশ্ন আসতে পারে সেগুলো কি আমরা একটু দেখে নেব। দেখো এই পিকচারটা খুব ভালো করে দেখো, পিকচারের মধ্যে পুরো ডিটেলে দেওয়া আছে যে বিফোর কন্ডিশনিং কি, যখন আমি অনুবর্তন প্রক্রিয়াটা ঘটাচ্ছি না, অনুবর্তন প্রক্রিয়াটা ঘটানোর আগে যে মানে অনুবর্তন তত্ত্বটা দেওয়ার আগে আমার যেটা আছে যে বিফোর কন্ডিশনিং, ডিউরিং কন্ডিশনিং আমি যখন অনুবর্তন ক্রিয়াটা আমার হচ্ছে, অনুবর্তনের সময় যেটা হচ্ছে, আর আফটার কন্ডিশনিং। এইখানে যে টার্মগুলো আছে এবং যে ইউএস ইউআর এইভাবে আমরা মনে রাখবো যে আনকন্ডিশন স্টিমিউলাস কোনটা, আনকন্ডিশন রেসপন্স কোনটা, বা বলতে পারো বাংলায় যদি বলি যে আনকন্ডিশন স্টিমিউলাস মানে অননুবর্তিত প্রতিক্রিয়া, আর আনকন্ডিশন রেসপন্স মানে অননুবর্তিত, একটা হচ্ছে স্টিমিউলাস, একটা হচ্ছে রেসপন্স, একটা হচ্ছে উদ্দীপক, একটা হচ্ছে প্রতিক্রিয়া। এবং খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, এই নিউট্রাল স্টিমিউলাসটা কি, এই নিউট্রাল স্টিমিউলাস কোনটা, বা ঘন্টার ধ্বনি এখানে কিসের কাজ করছে, এই টাইপেরও প্রশ্ন কিন্তু তোমাদের আসে এবং ইউজিসি নেটেও এই প্রশ্নগুলো আসে যে এখানে কোনটা আনকন্ডিশন রেসপন্স, কোনটা আমার কন্ডিশন স্টিমিউলাস, এবং আফটার কন্ডিশনিং এর ক্ষেত্রে কোনটা আমার কন্ডিশন স্টিমিউলাস হচ্ছে, বা বিফোর কন্ডিশনিং এর ক্ষেত্রে আমার কোনটা নিউট্রাল স্টিমিউলাস হচ্ছে, সেটা আমাকে জানতে হবে। তো প্যাভলভ কি করছেন, যে প্যাভলভ একজন শারীর বিজ্ঞানী ছিলেন এবং উনি অনেক প্রাণীর ওপর
পরীক্ষা করেন, তার মধ্যে যে কুকুরের ওপর যে পরীক্ষাটা করেন, এই পরীক্ষাটা সম্পর্কে হয়তো আমরা সবাই জানি যে কি করেছিলেন না, উনি দেখাতে চাইছেন যে আমরা মানে কুকুর কি করছে না, তার সামনে যদি আমি খাবার রাখি তাহলে তার স্বাভাবিক যে প্রতিক্রিয়া সেটা কি না, কুকুরের লালাক্ষরণ হবে। আমি একটা কুকুরের সামনে যদি খাবার রাখি তাহলে তার স্বাভাবিক যে প্রতিক্রিয়া সেটা হচ্ছে তার লালাক্ষরণ হওয়া। কিন্তু দেখা যাচ্ছে যে তাকে ট্রেন করা হচ্ছে, অনুবর্তন প্রক্রিয়াটাই তো তাই, যে আচরণকে আমি নিয়ন্ত্রণ করছি। কিভাবে করছে না, উনি করেছেন এটা যে যখনই উনি খাবার দিচ্ছেন এবং তার সামনে যদি বেল বাজানো হয় বা যা কিছু করা হয় তাহলে কিন্তু তার কোনো মানে লালাক্ষরণ হবে না। তখন এই দুটোকে যদি অ্যাড করা হয়, যে উনি করেছেন কি না, খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে উনি বেলটাকে বাজাচ্ছেন, এরকম বেশ কয়েকবার করার পর যে ডিউরিং কন্ডিশন, দেখো এখানে দেওয়া আছে যে ডিউরিং কন্ডিশনিং এ কি হচ্ছে যে ফুড এবং বেল একসাথে বারবার দেওয়া হচ্ছে, তখন কিন্তু তার একটা আনকন্ডিশন রেসপন্স তৈরি হচ্ছে। এবং আফটার কন্ডিশনিং কি হচ্ছে যে অনুবর্তনের পরে তখন কিন্তু তার আর খাবার দেখে লালাক্ষরণ হচ্ছে এমন নয়, ঘন্টা ধ্বনি শুনেই তার লালাক্ষরণ এটা কিন্তু শুরু হয়েছে। তাহলে এই যে থিওরিটা, এই থিওরিটাতে আমরা কি পাচ্ছি যে দেখো যেগুলো বললাম যে টার্মগুলো, থিওরিটা তো তোমাদের লিখতে দেবে না এবং থিওরিটা জানতেও চাইবে না, কিন্তু যেগুলো জানতে চাইবে বা যেটা ইম্পর্টেন্ট সেটা কি যে আনকন্ডিশন স্টিমিউলাস। প্রথমটা আনকন্ডিশন স্টিমিউলাসটা কি, আনকন্ডিশন স্টিমিউলাসটা এখানে কি, আনকন্ডিশন স্টিমিউলাস যারা এসএসসির জন্য মানে বাংলায় আছো তাদের জন্য হচ্ছে যে অননুবর্তিত উদ্দীপক। মানে কি, মানে এই যে খাবার দেখলে যে কুকুরের লালাক্ষরণ হচ্ছে, এই খাবারটাই হচ্ছে এখানে ফুডটাই হচ্ছে এখানে ফুডটাই হচ্ছে এখানে আনকন্ডিশন স্টিমিউলাস, যে খাবারটা হচ্ছে এখানে অননুবর্তিত উদ্দীপক। ওকে, আচ্ছা, এবার আনকন্ডিশন রেসপন্স কোনটা, তাহলে যে স্বাভাবিক যে প্রতিক্রিয়া, মানে এটা হচ্ছে এমন প্রতিক্রিয়া যেটা হচ্ছে স্বাভাবিক, যা কি হচ্ছে না এই খাবার দেখলে লালা যে ক্ষরণ হচ্ছে সেটাকেই আমরা বলছি যে আনকন্ডিশন রেসপন্স। তার রেসপন্সটাই হচ্ছে এখানে যে লালা ক্ষরণটা হচ্ছে, মানে এখানে খাবার হচ্ছে আমার স্টিমিউলাস, আনকন্ডিশন স্টিমিউলাস। বিফোর কন্ডিশনিং এর ক্ষেত্রে এটা কিন্তু মনে রাখবে, বারবার বলছি যে বিফোর কন্ডিশনিং এর ক্ষেত্রে কোনটা আমার কি হচ্ছে, ডিউরিং কন্ডিশনিং এর ক্ষেত্রে কি হচ্ছে এবং আফটার কন্ডিশনিং এর ক্ষেত্রে কি হচ্ছে। বিফোরে হচ্ছে আমার খাবার দেখলে কুকুরের যে স্বাভাবিক লালাক্ষরণ হচ্ছে, সেখানে খাবার হচ্ছে আমার ইউএস, আমরা শর্ট ফর্মে মনে রাখবো, আর এটা হচ্ছে আমার ইউআর। ওকে, দেন আর এখানে কি হচ্ছে, এখানে কিন্তু ঘন্টা ধ্বনি কোনো রকম কোনো মানে এখানে কন্ডিশন বা এগুলো যুক্ত থাকছে না, এখানে সে নিরপেক্ষ উদ্দীপক। মানে এখানে আমরা শর্টে কি মনে রাখবো যে এনএস, ঠিক আছে, এটা আমরা এনএস হিসাবে মনে রাখবো যে নিউট্রাল স্টিমিউলাস বা নিরপেক্ষ উদ্দীপক। কারণ একটা কুকুরকে যখন ট্রেন না করা হয় তখন নিশ্চয়ই তার ঘন্টাধ্বনি দেখলে খাবার মানে ঘন্টাধ্বনি দেখলে লালাক্ষরণ হবে না। তো দেখো এখানে নো রেসপন্স দেওয়া আছে, তার মানে ঘন্টাধ্বনি এখানে একটা নিউট্রাল স্টিমিউলাস বা বাংলায় যদি বলো নিরপেক্ষ উদ্দীপক। ঠিক আছে, আচ্ছা, এবার এই যে ডিউরিং কন্ডিশনিং এর সময় কি হচ্ছে, যখন ফুডের সঙ্গে বেলকে অ্যাড করা হচ্ছে তখন কিন্তু তার যে রেসপন্সটা সেটাও কিন্তু তখনও আনকন্ডিশন রেসপন্সই থাকছে। এবার কন্ডিশনিং হয়ে যাওয়ার পর তাকে শেখানোর পরে সে যখন বেলটা প্রেস করা হচ্ছে তখন কিন্তু সেটা মানে একটা নিউট্রাল স্টিমিউলাস, সেটা কিন্তু কন্ডিশন স্টিমিউলাসে পরিণত হচ্ছে এবং সেখানে কন্ডিশন রেসপন্স হচ্ছে, যে তাকে ট্রেন করা হয়েছে যে ঘন্টার ধ্বনির সঙ্গে খাবারকে বারবার যুক্ত করার ফলে আলটিমেট গিয়ে কিন্তু ঘন্টার ধ্বনি দেখে তার বা ঘন্টার ধ্বনি শুনে তার লালাক্ষরণ হচ্ছে। তাহলে এখানে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে যে বিফোর কন্ডিশনিং, বারবার বলছি ডিউরিং কন্ডিশনিং এবং আফটার কন্ডিশনিং এর ক্ষেত্রে
কোনটা আমার ইউএস, কোনটা আমার ইউআর, কোনটা আমার এনএস, এভাবে শর্ট ফর্মে আমরা কিন্তু মনে রাখার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে কি হবে না, তাহলে আমাদের মনে থাকবে এবং এগুলো থেকেই কিন্তু প্রশ্ন আসে, বারবার বলছি। তাহলে দেখো যে এটা আমি তোমাদের আগেই বলে এসেছি যে অনুবর্তনের মূল কথাই হচ্ছে যে উদ্দীপকের সঙ্গে প্রতিক্রিয়া সংযোগ সাধন করা। এবং এখানে দেখো যে প্যাভলভ, ওয়াটসন প্রমুখ আচরণবাদীরা এই শিখন পদ্ধতির সমর্থক ছিলেন। কারা কারা ছিলেন এখানে তোমাদের নাম দেওয়া হয়েছে। এবং প্যাভলভ কে ছিলেন না শারীরতত্ত্ববিদ ছিলেন এবং উনি মানে অনুবর্তন তত্ত্বটাকে দিচ্ছেন। ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি বলা হচ্ছে এবং রেসপন্ডেন্ট বিহেভিয়ার, এই ছোট ছোট টার্মগুলো আমরা মনে রাখবো। এবং আগেই বলেছি যে এই অনুবর্তন দুই ধরনের, ক্লাসিক্যালটা হচ্ছে প্যাভলভ, আইভেন প্যাভলভ, এবং অপারেন্টটা হচ্ছে বিএফ স্কিনার দিচ্ছেন। ঠিক আছে, সেখানে কিন্তু স্কিনারেরটা এটাই পার্থক্য যে এই মানে স্কিনারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে উনি একটা ইঁদুরের ওপরে স্কিনার বক্স নামে পরিচিত স্কিনারের এই বাক্সটা। এবং এখানে উনি দেখিয়েছেন যে উনি একটা ইঁদুরের ওপর টেস্ট করেছেন, যদিও থিওরিটা তোমাদের ডিটেলে পড়তে দেওয়া নেই সিলেবাসে, তাও একটু দেখে রাখবে যে মানে ইঁদুরটা লাস্টে কি করছে, যখন উনি পরীক্ষা করছেন তখন আচরণটা, তার যে নতুন আচরণটা সৃষ্টি হচ্ছে সে নিজেই বারবার চেষ্টা করার ফলে। এবং এখানে কিন্তু আরেকটা কিছু টার্ম ইম্পর্টেন্ট, সেগুলো হচ্ছে যে রিইনফোর্সমেন্ট। এই রিইনফোর্সমেন্ট কিন্তু দুটো টাইপের আসছে, কি কি, একটা পজিটিভ রিইনফোর্সমেন্ট আর একটা হচ্ছে নেগেটিভ রিইনফোর্সমেন্ট। তো স্কিনারের ক্ষেত্রে যদি দেখো যে থিওরিটা অতটা তোমাদের দেওয়া নেই যেহেতু, কিন্তু তাও মনে রাখবে যে প্রবলক, আমরা স্কিনারের ক্ষেত্রে কি দেখি যে আমাদের কোনো একটা কাজের জন্য আমরা প্রশংসা পেলে আমরা সেই কাজটা আরো ভালোভাবে করার চেষ্টা করি, এবং কোনো একটা কাজ যেটা নেগেটিভ, যে প্রবলকের কথা স্কিনার বলেছেন, সেটা কি না, কোনো কাজে আমরা যখন কোনো একটা কাজ করতে করতে আমরা বাধাপ্রাপ্ত হই তখন সেটা আমরা সেইভাবে ছেড়ে দিই। মানে কোনো একটা ছোট শিশু যখন টিভি দেখতে থাকে, তো তার মা বাবা যখন তাকে শাস্তি দেয় তখন সেই শাস্তি দিয়ে তার খারাপ অভ্যাসটাকে চেঞ্জ করানো হয়। তো স্কিনারের থিওরিটা এটাই, এবং প্যাভলভের থিওরিটা আমি বললাম যে কি নামে আমরা মনে রাখবো। এবং আজকে মূলত আমরা বিহেভিয়ারিস্টিক লার্নিং থিওরির মধ্যে যেটুকু আমাদের রয়েছে পড়তে হচ্ছে যে থর্নডাইক এবং প্যাভলভ, এটাই আমার আলোচনার বিষয় ছিল এবং আমি এটা বলার চেষ্টা করলাম। তোমাদের কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো, এবং সাইকোলজি রিলেটেড আর কি কি ক্লাস বা লেকচার তোমরা দেখতে চাইছো সেটা আমাদের জানিও। আমরা শর্টে ভিডিও দিয়ে তোমাদের সাইকোলজির পোর্শনটা যদি চাও আমরা শেষ করানোর চেষ্টা করব, এবং কি কি টপিক থেকে আর মানে ক্লাস চাইছো সেটা আমাদের জানিও। তো আজকে লেকচারটা আমি এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।